সুপ্রিয় দর্শক, এর অনুষ্ঠানটা অন্যান্য দিনের অনুষ্ঠানের চেয়ে আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গতকালকে ইউকের আমাদের যে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ, উনি বেশ কিছু ডিক্লারেশন দিয়েছেন। ওনাদের যে পার্টির কনফারেন্স ছিল সেখানে ওনাদের কিছুটা প্রপোজাল, প্ল্যান এগুলো বলেছেন। ওনারা কখন নেক্সটে ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে কি কি করতে যাচ্ছেন, কি ধরনের পরিবর্তন আনতে যাচ্ছেন সেটা ডিক্লেয়ার করেছেন। এবং আমি শিওর যে মাইগ্রেন্ট যারা আমাদের, স্পেশালি যেহেতু আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে ব্রিটিশ বাংলাদেশি বা বাংলাদেশ থেকে আসা প্রবাসী যারা এখানে আছেন, বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে আছেন, তাদের তারা যেহেতু আমাদের প্রধানত ভিউয়ার, আমি বলবো যে তারা সকলেই ইতিমধ্যে এটা ওয়াকিবহাল হয়ে গিয়েছেন, জেনে গিয়েছেন। কারণ এটা একটা বিরাট এক ভূমিকম্পের মতো হয়ে গিয়েছে, একটা বিশাল এক আলোড়ন সৃষ্টি করেছে এবং মানুষ প্যানিকের মধ্যে পড়ে গিয়েছে। আমি যেটা বলবো, গতকাল থেকে প্রচুর ফোন পাচ্ছি, গতকাল থেকে অনেক ইনকোয়ারি পাচ্ছি, অনেক ক্লায়েন্ট ইমিডিয়েটলি কথা বলার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন। তাদের আমার মনে হয় রাতের ঘুম নষ্ট হয়ে গিয়েছে সকলের, অনেকের। তো এইগুলো নিয়ে একটু ডিসকাশন করার আছে। কি কি পরিবর্তনের কথা ডিক্লেয়ার করেছেন সেটা হয়তো ইতিমধ্যে জানেন, তারপরেও আমি একটু রিক্যাপ করে দিই। সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে আইএলআর যেটা পাওয়া যায় স্কিল্ড ওয়ার্কার ক্যাটাগরির, স্পেশালি স্কিল্ড ওয়ার্কার ক্যাটাগরিতে তারা যেটা বলছেন, উনি যেটা তার ডিটেল স্পিচে যেটা বলেছেন যে 1.3 মিলিয়ন স্কিল্ড ওয়ার্কার পিপল চলে এসছে 2021 থেকে এই আজ পর্যন্ত, এখন পর্যন্ত 1.3 মিলিয়ন এই ক্যাটাগরিতে এসছে। এবং এটা তারা বলছে যে এটা বরিস ওয়েভ। আপনার মনে আছে যে আগের যে আমাদের প্রাইম মিনিস্টার ছিল বরিস জনসন, ওনার আমলেই এই কোভিড এর পর পর এটা খুবই একরকম ফ্লাড গেট ওপেন করে দেওয়া হয় এবং ফ্লাডের মতো, বন্যার মতোই আসলে আমি বলবো যে প্রচুর পরিমাণ স্কিল্ড ওয়ার্কার মাইগ্রেন্ট আসে। এবং এ কথা অস্বীকার করার উপায় নেই যে নেট মাইগ্রেশন এখন সর্বকালের একেবারে হাইয়েস্ট লেভেলে পৌঁছে আছে। এবং সত্যিই আমাদের এখানে ইউকেতে আমি বলবো যে যেহেতু গভর্নমেন্টের মিসম্যানেজমেন্ট হয়েছে হিউজ পরিমাণ, এবং হিউজ পরিমাণ আহ, এমন ধরনের মানে ভিসা ব্যাপারগুলো এভাবে ডিল করেছে তারা, যে জাস্ট এক লাইনে যদি আমি বলি যে যেই প্রতিষ্ঠানের লোক দরকার 5 জন, সেই প্রতিষ্ঠান 20 জন লোক নিয়ে এসছে এবং হোম অফিসও সেটা আটকায় নাই। এই যে এক্সট্রা লোকগুলো চলে এসছে, সেই এক্সট্রা লোকগুলো কাজ পাচ্ছে না, এক্সট্রা লোকগুলো থাকতে পারে না, এগুলো হোম অফিস অনেক পরে জেনেছে। তাদের মিসম্যানেজমেন্টের কারণে, গভর্নমেন্টের মিসম্যানেজমেন্টের কারণে মানুষ এখানে চলে এসছে। আসার পরে এখন তারা অনেকেই বিপদে পড়েছেন। তো তবু আমি কালকে কি বলেছেন সেটা খুব দ্রুত বলে যাচ্ছি। সেটা হচ্ছে যে 5 বছরের যেই আইএলআর এর রেসিডেন্স রিকোয়ারমেন্ট, এইটাকে চেঞ্জ করে এটাকে বাড়িয়ে 10 বছর করা হবে। এটা আপনারা নিশ্চয়ই জানেন যে গত 11ই মে তারিখে হোয়াইট পেপার পাবলিশ করেছিল। হোয়াইট পেপারেই এই কথাটা বলেছিল। এমন নয় যে এই কথাটা কালকে ফার্স্ট টাইম বললো, এই কথাটা তো মে মাসে বলে রেখেছে অলরেডি। হোয়াইট পেপারটা কি ছিল, যে গভর্নমেন্টের নেক্সট কি চেঞ্জ আসতেছে সেটার ইন্টেনশন। ওই হোয়াইট পেপারের কিছু কিছু অংশ অলরেডি কার্যকর করা শুরু হয়ে গিয়েছে। যেমন 22শে জুলাই তারিখে আরকিউএফ লেভেল 6 এর সব জব ছাড়া, লেভেল 6 এর জব ছাড়া এর বিলো লেভেলের জবগুলো অ্যাবলিশ করা হয়েছে। তারপরে হচ্ছে যে টেম্পোরারি শর্টেজ লিস্ট করা হয়েছে। তারপরে হচ্ছে স্যালারির থ্রেশহোল্ড অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু কিন্তু অলরেডি 22শে জুলাই করা হয়েছে। এখন নেক্সট স্টেপ হচ্ছে 5-এর জায়গায় 10 বছর করে ফেলা, সেটা তারা করতে যাচ্ছে। এছাড়া আরো কিছু কথা এক্সট্রা জুড়ে দিয়েছেন। পলিটিশিয়ান তো, তারা কিছু কিছু জিনিস মানুষকে ধোকা বা ব্লাফ দেওয়ার মতো, চোখে ধুলা দেওয়ার মতো কিছু কথা বলে। আমার মতে এই কথাগুলো, এটা ইউনিভার্সাল, এটা আগে থেকেই আছে অনেক কিছু এর মধ্যে। যেমন তারা বলেছে যে এনআই কন্ট্রিবিউশন, একটা সার্টেন লেভেলের এনআই কন্ট্রিবিউশন হতে হবে। সেটা কিন্তু উনি ক্লিয়ার করে নাই কি এনআই কন্ট্রিবিউশন, কত মিনিমাম হতে হবে। একটা মানুষ যখন স্কিল্ড ওয়ার্কার ভিসায় আসে তখন তার স্যালারি এমনিতেই যথেষ্ট হাই। আগামীতে বলা হচ্ছে মিনিমাম হতে হবে 41,700। তো সেখানে তো তার অটোমেটিক্যালি, সে যদি জব করতে থাকে, স্যালারি পেতে থাকে, এবং এনআই কন্ট্রিবিউশন তো তার অটোমেটিক্যালি খুব ভালো মানের এনআই কন্ট্রিবিউশন তার হতেই থাকবে সবসময়। তারপরে হচ্ছে বলা হচ্ছে যে নো পাবলিক ফান্ডে অ্যাক্সেস থাকবে, এক পেনিও পাবলিক ফান্ড নিতে পারবে না। তো স্কিল্ড ওয়ার্কারে যারা আসে তাদের কি পাবলিক ফান্ডে অ্যাক্সেস আছে? ভিসার কন্ডিশনে কি পাবলিক ফান্ডের অ্যাক্সেস আছে? সেটা তো নাই, এমনিতেই নাই। তো সেটা তো এক্সট্রা করে বলে মানুষকে প্যানিক দেওয়ার কোনো প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। তারপর গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্ট, নো ক্রিমিনাল রেকর্ড হতে হবে। ক্রিমিনাল কোনো মানে কোনো ক্রিমিনাল কোনো অফেন্স করে ফেলেছে এবং সেটার জন্য ওনার কোনো
সাজা হয়েছে, ক্রিমিনাল কনভিকশন হয়েছে, সেটা হতে পারবে না। তো সেটা তো এখনো আছে গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্টস এর ভিতরে। তারপরে আছে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্ট্যান্ডার্ডটাকে তারা বাড়াবে। রিকোয়ারমেন্ট এখন যেটা আমি জানি, আমরা সবাই জানি যে B1 লেভেলটা দরকার হয় আর লাইফ ইন দ্য ইউকে দরকার হয়। তো B1 কে হয়তো এটা বাড়িয়ে B2 করতে পারে। সেটা সেটা গভর্নমেন্টের সেই রাইট আছে, সেটা তারা করতেই পারে। সেটা সেটা তো ওই আগেই বলে রেখেছে, মে মাসে যে হোয়াইট পেপার সেটাতে বলেছে। এছাড়া এখন আবার জুড়ে দিয়েছে যে কমিউনিটিতে কি উনি কন্ট্রিবিউট করেছেন, কমিউনিটির কোনো ওয়ার্ক বা কমিউনিটি চ্যারিটির ওয়ার্ক, এই সেই নানান কিছু। এটা যদিও খোলাসা করে বলেন নাই, এটা দেখা হবে। তো এইগুলা, মোদ্দা কথা হচ্ছে যে মূল জিনিসটা, আমাদের যারা মাইগ্রেন্ট আসেন তারা তো আর ক্রিমিনাল না, তারা তো এমনিতে ক্রাইমের সাথে জড়ায় না, তারা তো বেনিফিট নেওয়ার তারা চিন্তার মধ্যেও নাই, তারা কাজ করে খাবে এই চিন্তাতে থাকে যতদিন সেটেলমেন্ট না পায় বা এর পরবর্তীতে ব্রিটিশ না হয়। প্রয়োজন হলে তারা বেনিফিটে যান এর পরবর্তীতে। তারপরে হচ্ছে যে এনআই কন্ট্রিবিউশন, উনি যদি জবে থাকেন উনি তো অটোমেটিক্যালি এনআই কন্ট্রিবিউশন ওনার চলছে। ইংলিশের রিকোয়ারমেন্টস আরো হায়ার করলে, এটা যদি আমাদের সোসাইটির জন্য এখানে দরকার হয়, দ্যাটস অ্যাপ্রিসিয়েটেবল, নো প্রবলেম। তারপরে হচ্ছে যে কমিউনিটি ওয়ার্ক, এটা আরো যখন ডিটেল গাইডলাইন আসবে, ডিটেল যখন লটা পাস হয়ে আসবে, তখন আর একটু ক্লিয়ার হতে পারবো। কমিউনিটি ওয়ার্ক মানুষের করতে আমার মনে হয় না কারো কোনো বাধা থাকবে। কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা, এগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে না, মূল বাধা হয়ে দাঁড়াবে 5-এর জায়গায় যে 10 হয়ে যাচ্ছে সেটা। তো সেটা আম, মানুষের মাঝে যে প্যানিকটা আছে অনেকের মাঝে এখনো ক্লিয়ার না, খোলাসা না, যে যারা অলরেডি এখানে আছে তারাও কি, এখন যারা 5 ইয়ার্স এর রুটে আছে, যারা ওয়ার্ক পারমিটে অলরেডি আছে, তাদের জন্য কি আইন প্রযোজ্য হবে কিনা, তাদের জন্য 10 বছরের রিকোয়ারমেন্ট হয়ে যাবে কিনা। কারণ তারা তো 5 বছরের আশা করে আগে বাড়ছে, কারো 2 বছর হয়েছে, কারো 3 বছর হয়েছে, কারো 1 বছর হয়েছে, কারো কিছুদিন পরেই 5 বছর পূর্ণ হয়ে যাবে। তো তাদের কি এই 5 বছরের কাছাকাছি পৌঁছে হঠাৎ করে জানতে পারবে যে না আমার 5 বছর হবে না, এখন থেকে 10 বছর? না, এটা উনি ওনার গতকালকে শাবানা মাহমুদ তার স্পিচেই বলেছেন যে যারা এক্সিস্টিং মাইগ্রেন্ট আছেন এই সব রুটে, তাদের ক্ষেত্রে এই লটা ইমপ্লিমেন্ট করাটা তাদের জন্য এক্সট্রিমলি ডিফিকাল্ট হবে, এটা বলেছেন। কিন্তু উনি এক্সট্রিমলি ওয়ার্ডটা ইউজ করেছেন। ফার্দার আমি আমার অ্যাজ এ লয়ার হিসাবে আমার ওপিনিয়ন হচ্ছে যে ইট উইল নট বি পসিবল ফর দ্য গভর্নমেন্ট টু ইমপ্লিমেন্ট দিস ল ফর দ্য অন দ্য এক্সিস্টিং মাইগ্রেন্টস। কেন এক্সিস্টিং মাইগ্রেন্টস জন্য প্রযোজ্য হবে না? কারণ এটাকে বলা হয় রেট্রোস্পেক্টিভ এফেক্ট। একটা ল করে দিয়ে যারা অলরেডি এই ল করার আগে এই রুটে আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য করা যায় না, এটাকে বলা হয় রেট্রোস্পেক্টিভ এফেক্ট। এটার জন্য কেস ল আছে, খুব ইম্পর্টেন্ট একটা কেস ল, ইন্টারেস্টিং কেস ল। সেটা হচ্ছে HSMP ফোরাম লিমিটেড। আমরা যখন প্র্যাকটিস শুরু করি সেই শুরুর দিকের কেস, এটা 2004-5 সালের কেস, 3 সালের কেস। তো সেই সময় HSMP ফোরাম লিমিটেডের যেরকম আমাদের সামনে উদাহরণ হিসাবে আছে, যদি কোনো কারণবশত রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়ার কোনো রকমের চেষ্টা করা হয়, তাহলে আমি 100% শিওর, এবং আমি সহ বা অন্যান্য যে কোনো প্রচুর লয়ার এটার জন্য বা প্রচুর চ্যারিটি, তারা এটার জন্য কাজ করবেন যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া সম্ভব হবে না। কারণ এখন আপনি যদি অ্যাপেন্ডিক্স SW তে যান, যেটা হচ্ছে ইমিগ্রেশন রুল স্কিলড ওয়ার্কারের জন্য, সেখানে স্পষ্ট বলা আছে যে এই রুটে আপনি 5 বছর থাকার পরে আপনাকে সেটেলমেন্ট দেওয়া হবে। রেসিডেন্স রিকোয়ারমেন্ট 5 বছর এবং অন্যান্য রিকোয়ারমেন্ট আপনি যদি মিট করেন, তাহলে হচ্ছে আপনি সেটেলমেন্ট নিতে পারবেন। মানে আমি খুবই প্লেন ভাষায় কথাটা বললাম, ইমিগ্রেশন রুলে এটা আইনের ভাষায় বলা আছে। তো আমি এই জিনিসটা দেখে, এই জিনিসটা ইমিগ্রেশন রুলে দেখে আমি এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে এই ক্যাটাগরির ভিসা পেয়েছি, তাহলে হচ্ছে গভর্নমেন্টের সাথে আমার এক ধরনের অলিখিত চুক্তি হয়ে গিয়েছে যে আমি যদি সাকসেসফুলি এই রুটে 5 বছর কমপ্লিট করতে পারি, সে আমাকে সেটেলমেন্ট দিবে। আমার সাথে যখন যেদিন আমি অ্যাপ্লাই করেছি সেদিন যে রুলটা ছিল, সেই রুলটা হচ্ছে আমার সাথে একটা এগ্রিমেন্ট গভর্নমেন্টের সাথে। গভর্নমেন্ট, আমি যেমন এই এগ্রিমেন্ট থেকে বের হয়ে আসতে পারবো না, আমি 5 বছরের আগে 4 বছরের সময় যদি আমি চাই সেটেলমেন্ট আমি পাবো না, কিংবা সেটেলমেন্টের অন্যান্য রিকোয়ারমেন্টস মিট না করলে আমি সেটেলমেন্ট পাবো না, ঠিক তেমনি এই সময়টার মধ্যে গভর্নমেন্টও তার মাইন্ড চেঞ্জ করে আমার জন্য 5 বছরের জায়গায় 10 বছর করে ফেলতে পারবে না, 5-এর জায়গায় 6ও করতে পারবে না। যদি করে তাহলে এটা তো চ্যালেঞ্জড হবে কোর্টে। সো আমার কথা হচ্ছে যে যারা এক্সিস্টিং স্কিলড ওয়ার্কার ক্যাটাগরিতে আছেন তারা 5 বছরই করার কথা। আজকে যে মেইন স্ট্রিমের যে বিভিন্ন মিডিয়াগুলো আছে, স্পেশালি নিউজ পেপার যেগুলো আছে, সেগুলোতে যে নিউজগুলো এসছে সেগুলোতেও তাদের যে ওপিনিয়ন সেটা হচ্ছে যে যারা এক্সিস্টিং আছেন তারা 5 বছরেই থাকবেন, তাদের জন্য 10 বছর এটা কার্যকর না। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তবে তারপরেও আমি বলবো যে আমাদের যারা শ্রোতা দর্শক এবং আমাদের যারা
দেশ থেকে আসা বিভিন্ন ভাই ব্রাদাররা আছেন, ওনাদের জন্য আমার পরামর্শটা কি? ওনাদের জন্য পরামর্শ হচ্ছে যে আপনারা সব সময় আইন মেনে চলবেন। আইনটা কি মেনে চলবেন এবং নিজেকে রেডি করবেন কখনো যদি আইনে কিছু ধরনের আপগ্রেডেশন আসে সেটার জন্য যাতে নিজেকে আপনি খাপ খাইয়ে নিতে পারেন। রেসিডেন্স রিকোয়ারমেন্ট আইনের টা বলছি না, মানে চেঞ্জ হওয়াটা না। যেমন ইংলিশের আপগ্রেড আসলো যে B1 সেটেলমেন্টের জন্য B1 রিকোয়ারমেন্ট না, এখন থেকে B2, যদি এটা হয়ে যায় এক্সিস্টিংদের জন্য যদি হয়, আপনি যাতে B2 দিয়ে পাস করতে পারেন, নিজেকে সেভাবে রেডি করবেন। আপনি কখনো কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে ভুলেও জড়িত হবেন না। একটা কাজ প্রচুর করা হয়, আমি দেখি এটা একটা ক্রিমিনাল একটা অফেন্স, সেটা হচ্ছে ডেলিভারির কাজ করে অনেকে অন্যজনের আইডি ব্যবহার করে। দিস ইজ আ ক্লিয়ারলি একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি এবং ক্রিমিনাল অফেন্স এটা আসলে, এবং এটার জন্য তবে অবভিয়াসলি ম্যাজিস্ট্রেট কোর্টে চলে যায়, এটার জন্য সাজা হয়, এবং অনেক সময় যদি সঠিক কাজের রাইটও এখানে কারো না থাকে সঠিকভাবে, তাহলে কিন্তু তার ভিসাটাই চলে যায়। ঠিক আছে, তো এইটার সাথে এই যে অন্যজনের আইডি দিয়ে ডেলিভারি করা, এইটা না করে কষ্ট করে কোনো না কোনো অন্য কাজ খোঁজাটা হচ্ছে বাঞ্ছনীয়। হ্যাঁ, বলতে পারে যে না, আমার ডেলিভারি আইডিটা তো এখন গ্রান্ট করে না উবার বা ওই যে কি ডেলিভারু, এইসব কোম্পানি নতুন করে দিচ্ছে না। ভাই দিচ্ছে না তো দিচ্ছে না, আপনি এটা অন্যজনেরটা করতে যাবেন কেন? তারপরে এনি কাইন্ড অফ ছোটখাটো মানে ব্যাপার যদি মনে করেন যেটা তো ছোট ব্যাপার, আমাকে যাতে ক্রিমিনাল রেকর্ড না হয়, এইসব মানে আপনি কোনো ছোট বড় বুঝি না, আপনি কোনো ক্রিমিনাল রেকর্ডের সাথে জড়িত হতে পারবেন না। এমনি জেনারেলি ব্রিটিশদেরকে তো বলতে পারে যে আপনারা কেউই ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটিস করবেন না, জেনারেলি আমরা সমাজে কেউই করতে চাই না, করবো না। আর আপনি তো মাইগ্রেন্ট, আপনি তো আপনার জন্য এইটা মেনে চলতেই হবে, আদারওয়াইজ ইউ উইল নট গেট আইএলআর ইন দ্য ইউকে। সো গত সপ্তাহে একটু আলাপ করেছিলাম যে নাইজেল ফারাজ কি কি বলেছিলেন, তো সেটার চাপেই আসলে নতুন করে ওই যেটা বলেছিল আগে হোয়াইট পেপারে, সেটাকে আবার নতুন করে ফ্লারিশ করে এখন আবার বলতে হচ্ছে গভর্নমেন্টকে। কারণ নাইজেল ফারাজের ওই যে পুলের মধ্যে দেখা যাচ্ছে যে সে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে ব্রিটিশ পিপুলের কাছে। এখন ব্রিটিশ পিপুলের কাছে যদি লেবার পার্টি তাদের প্ল্যান এবং ম্যানিফেস্টো নাইজেল ফারাজ জনপ্রিয় হয়ে যাওয়া মানে হচ্ছে নাইজেল ফারাজের যে যে প্রস্তাবগুলো, যেই প্ল্যানগুলো, এইগুলো মানে পাবলিক এটা একসেপ্ট করছে, তাহলে সেই প্ল্যানগুলোকে এখনকার গভর্নমেন্ট চাচ্ছে বা এখন রুলিং পার্টি চাচ্ছে সেই প্ল্যানের যত দূর কাছাকাছি যাওয়া যায়, কাউন্টার প্ল্যান দেওয়া যায় যে আমরাও তো সে ধরনের কিছু ডেলিভার করব, আমরাও তো নেট মাইগ্রেশন কমিয়ে নিয়ে আসবো। সো সেটার দিকে লক্ষ্য রেখে এই ধরনের অ্যানাউন্সমেন্ট গুলো আসছে। তবে একটা জিনিস বলি যে যারা এক্সিস্টিং তাদের জন্য না, এই আইন যখন পাস হবে তারপর থেকে যারা আসবেন ইউকেতে তাদের জন্য এটা। তাই ইউকেতে আসার আগে কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে আসতে হবে, ভালো করে খোঁজ খবর নিয়ে আসতে হবে, ঠিক আছে, আগামীতে। তো এই পরামর্শ বটম লাইন আমি দিতে পারি, বটম লাইন তো। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.